বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার অভিবাদন এবং আমার সুস্বাগত গ্রহণ করো। সবাইকে আমার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সবাই আল্লাহর অশেষ মেহেরবানি এবং সৃষ্টিকর্তার পরম করুণাময় এখনো তোমরা শারীরিকভাবে সুস্থ আছো, সেই প্রত্যাশা নিয়ে আমি আজকে তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। ওয়েলকাম টু ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ভিডিও লেকচার। ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ www.nuac.bd. Welcome to National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University video class lecture as a resource person. ন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস আজও দেখিয়েছি, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস। আজকে আমরা যে কোর্স নিয়ে বা যে সাবজেক্ট নিয়ে কথা বলবো, সেই সাবজেক্ট বা কোর্স নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এবং তোমরা দেখো, সাবজেক্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম বিবিএ অনার্স 4th ইয়ার, কোর্স কোড 242615, নেম অফ কোর্স বাংলাদেশ ইকোনমি, লেকচার 08, টাইটেল অফ দ্য লেকচার এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, প্রেজেন্টেড বাই নুরুল আলম, অ্যাসোসিয়েট প্রফেসর ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ, পাবনা। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ, এটা ধানের জমি, পাকা ধান, এটা পাকা গম, এই যে আলু তুলছে, এই যে সবজির একটা বাজারের, এই যে মাছ, চিংড়ি, দুধ, বিভিন্ন ধরনের ফসলের দোকান, মুরগি, ফলমূলের দোকান, এবার আবার একটা ডিপার্টমেন্টাল স্টোর। এই যে বিষয়, এটা তোমরা মনে হয় কিছুটা বুঝতে পারছো যে এগুলো কি হতে পারে। তারপরে আবার একটু দেখাই, দেখো, এই যে এখানে একজন জমিতে ট্রাক্টর ধান চাষ করছে, জমি চাষ করছে, আর একজন ধানের গাছ লাগাচ্ছে, এটা মনে হয় আমরা বুঝতে পারছি। এবার দেখো, এই ধান লাগানোর পর পাকা ধান একজন মেশিন দিয়ে কাটছে। তাহলে আমাদের আজকের আলোচনা আমরা প্রথমেই লেকচার অফ টাইটেলে জেনে এসেছি, তারপরেও এখানে আমি ছবির আকারে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তাহলে আমরা দেখি যে আসলে আমাদের আজকে কি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের কৃষি উন্নয়ন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বাংলাদেশের কৃষির অনেক উন্নয়ন হয়েছে, যে আমরা খাদ্যের সম্পূর্ণতায় অনেকাংশে পৌঁছে গেছি, যে আমাদের জমিতে কিছুটা হলেও এখনো এই যে কিছু দেখাই, যে যেটা লাগাচ্ছে এটা কিন্তু ম্যানুয়ালি, আগেও যেভাবে লাগাতো এখনো, কিন্তু জমির চাষটা কিন্তু নাঙলের পরিবর্তে যন্ত্র আসছে। আবার দেখো, এর ভিতর কিন্তু কীটনাশক ব্যবহার হয়েছে, প্রয়োগ হয়েছে, আর ধান কাটার ক্ষেত্রে কিন্তু মেশিন হচ্ছে এবং প্রক্রিয়াতেও কিন্তু মেশিন ব্যবহার হচ্ছে। এই যে বিষয়, এটাই হচ্ছে বাংলাদেশের কৃষির উন্নয়ন। আমাদের আজকের আলোচনার বিষয়ও এটাই। দিস ইজ নুরুল আলম। আমরা মনে হয় আগে বুঝতে পারছি। আমরা জানি, যেহেতু বাংলাদেশ কৃষি নিয়ে আলোচনা করব, বাংলাদেশ নামক রাষ্ট্রের যে জন্ম হয়েছে সেটা লাল সবুজের পতাকা, সেটার অনেক আত্মত্যাগের বিনিময়ে মহান শহীদদের, তারই প্রতিকৃতি লাল সবুজের মাঝে। এই লাল সবুজ দিয়েই তোমাদের বিষয় হচ্ছে, এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমরা আজকের ক্লাস শেষে যা শিখব বা আমাদের যে শিখন ফল, সেটা কি হবে, সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়। শিখন ফল কি কি আছে? বাংলাদেশের কৃষির অর্থনীতি। আমরা বাংলাদেশের কৃষিতে যে অর্থনীতি
গুরুত্ব সেটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের অর্থনীতিতে আসলে গুরুত্বটা কি কৃষির, সেটা আমাদের আলোচনার বিষয় এবং সেটাও আমরা আলোচনা করব এবং আমরা জানব। খাদ্যশস্য ও অর্থকরী ফসলের মধ্যে পার্থক্য কি? আমাদের দুই ধরনের ফসল হয়, এক হচ্ছে খাদ্যশস্য আর একটা হচ্ছে অর্থকরী ফসল। এই দুটার আলাদা আলাদা কি সেটাও আমরা জানবো। বাংলাদেশের অর্থনৈতিক জোট কৃষি খামার কি, জোট কৃষি খামার গঠন কিভাবে করা যায় সেটা আমরা জানবো। বাংলাদেশের সমবায় খামার প্রবর্তনের অন্তরায় কি বা সমবায় খামার প্রতিষ্ঠা করতে সমস্যা কি সেটা আমরা জানবো। কৃষির যান্ত্রিকরণের সমস্যা দূরীকরণের উপায় কি সেটা আমরা জানবো। যে আমরা কৃষিতে যান্ত্রিকরণ করতে চাই সেটা দূরকরণের উপায় কি সেটাও আমরা জানবো। উপসি বা উচ্চ ফলনশীল প্রযুক্তি কি সেটা আমরা জানবো। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের কার্যক্রম সমূহ কি কি আছে, যে আমাদের দেশের আমরা যাতে নিশ্চিন্তে খাদ্য পাই সেই জন্য বাংলাদেশ সরকার কি গ্রহণ করছে সেটা নিয়ে আমাদের আলোচনা আছে। বাংলাদেশের কৃষি বাজারজাতকরণের সমস্যা কি কি সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় আছে। এই হচ্ছে আমাদের বিষয়, যে আমরা এইগুলো আজকের আলোচনা শেষে আমরা জানবো। আমার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার আমরা আমাদের আলোচনাতে যাই। বাংলাদেশের কৃষির গুরুত্ব। প্রধান পেশা আমরা জানি বাংলাদেশের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের প্রধান কি সেটা আমরা জানি যে আমাদের কৃষি প্রধান দেশ। আর এই কৃষি প্রধান দেশে প্রধান পেশা কি আমরা জানি, আমাদের প্রধান পেশা কৃষি। বাংলাদেশের অধিকাংশ মানুষেরই প্রধান পেশা হচ্ছে কৃষক। আমরা জানি শ্রমশক্তির প্রায় 47% উপরে হচ্ছে শ্রমশক্তি এই কৃষিকাজের সাথে জড়িত। এই কৃষির উপর করে বাংলাদেশের বিশেষ করে গ্রামাঞ্চলের জনগণের জীবনযাত্রা নির্ভরশীল এবং তারা এই কৃষিকাজের উপরে ভিত্তি করে তাদের জীবন এবং সংসার অতিবাহিত করে। সুতরাং কৃষকদেরই প্রধান পেশা হিসেবে, যেহেতু আমাদের গ্রামাঞ্চলে কৃষি যদি দেশে উন্নয়ন করতে চাই তাহলে এই কৃষিকে উন্নয়ন করা অবশ্যই দরকার, তাছাড়া আমাদের আগানো সম্ভব নয়, অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। জাতীয় আয়ের অন্যতম উৎস আমরা জানি বাংলাদেশের জাতীয় আয়ের প্রায় 1/5 আয় হচ্ছে কৃষি থেকে আসে। যদি কৃষি থেকে 1/5 আয় আসে বাংলাদেশের, তাহলে জাতীয় আয়ের প্রধান উৎস হলো কৃষি। আর কৃষি হলো বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। আমাদের কৃষকদের অবদান যেহেতু অনেক বেশি, তাই জাতীয় আয়েরও অন্যতম উৎস হচ্ছে কৃষি। সুতরাং কৃষিকে গুরুত্ব না দিয়ে আমাদের অর্থনীতি চিন্তা করা যাবে না। খাদ্যের যোগান, আমাদের দেশে খাদ্যের যোগান দিয়ে থাকে কৃষিকাজ থেকে, এবং আমরা জানি যে আমাদের চাল, ডাল, গম, তৈলবীজ, ফলমূল, শাকসবজি বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রধান খাদ্য। কৃষি এসব খাদ্যের যোগান দিয়ে থাকে যেহেতু, সুতরাং বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বাড়ছে, খাদ্য সংকটও দিন দিন বাড়ছে, খাবারের পরিমাণ বাড়ছে। সুতরাং আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষির অবদান অনস্বীকার্য। আমরা জানি আমাদের প্রায় 15 থেকে 20 লাখ টন খাদ্য এখনো ঘাটতি আছে। এই খাদ্য ঘাটতিও আমাদের পূরণ করতে হবে কৃষির মাধ্যমে। শিল্পায়নের কৃষির গুরুত্ব আমরা খুব ভালোভাবে জানি। বাংলাদেশের অর্থনৈতিক গতিধারা স্বভাবতই কৃষি দেশের শিল্পের কাঁচামালের যোগান দেয়। কৃষি পণ্যকে কেন্দ্র করে কৃষি পণ্য প্রক্রিয়াকরণ এবং শিল্প সহ নানাবিধ ক্ষুদ্র কুটির শিল্প গড়ে উঠছে। আমরা জানি চার জন্য চা শিল্প, ইক্ষুর জন্য চিনি শিল্প, চামড়ার শিল্প, পাট শিল্প ইত্যাদি শিল্প আমাদের দেশের কৃষকের কাঁচামালের উপরেই নির্ভরশীল। কর্মসংস্থান সৃষ্টি, আমরা জানি যে আমাদের শ্রমশক্তির প্রায় 47% উপরে যে এই কৃষির উপর নির্ভরশীল। সুতরাং দিন দিন জনসংখ্যা বাড়ছে, জমির পরিমাণ বাড়ছে না, আবার যন্ত্রাংশ। তাহলে আমার কৃষির ক্ষেত্রে
যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান বৃদ্ধির জন্য কৃষিতে ব্যাপক হারে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি। যদি আমরা সহায়ক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি কৃষির উপর নির্ভর করে, তাহলে আমার নতুন নতুন সহায়ক শিল্প প্রতিষ্ঠান গড়লে আমার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমার দেশের কৃষকরা সেগুলি খুব ভালোভাবে গ্রহণ করবে এবং যার ফলে কি হবে, কৃষির উৎপাদনের বৃদ্ধির সাথে কৃষি সহায়ক শিল্পের প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। মূলধন সৃষ্টি, আমরা জানি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল দরকার হচ্ছে মূলধন। আর কৃষি যদি উদ্বৃত্ত না হয় তাহলে কিন্তু সঞ্চয় বৃদ্ধি পাবে না, আর সঞ্চয় বৃদ্ধি না পালে তাহলে মূলধন সৃষ্টি হবে না। আমরা জানি আমাদের দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। সুতরাং মূলধন সৃষ্টির জন্য আমাদের কৃষির উন্নয়ন দরকার। সরকারের আয়ের উৎস, আমরা জানি সরকারের অনেক বড় একটা উৎস জমির খাজনা, কৃষি পণ্য পরিবহন, রেল ভাড়া, খাদ্যের রপ্তানি ইত্যাদি। এই যে এই উৎসটাও কৃষির উপরই নির্ভর করে। সুতরাং কৃষির গুরুত্ব অনেক। শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি, আমরা বলেছি যে কৃষিতে যদি আমরা ভালো উন্নত কৃষি ফলাতে চাই তাহলে যন্ত্রাংশ ব্যবহার করতে হবে, কীটনাশক ব্যবহার করতে হবে। সুতরাং শিল্পের যদি আমরা ডেভেলপ করতে চাই, শিল্পর উন্নয়ন করতে চাই, তাহলে কৃষির গুরুত্ব দিতে হবে। আর শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি মানে, যেহেতু শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি হবে এইভাবেই যে কৃষিতে আমরা উন্নত রাসায়নিক সার, কীটনাশক, কৃষি যন্ত্রাংশ এইসবগুলি কৃষিতে ব্যবহার করলে শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি হবে। বৈদেশিক মুদ্রা, আমরা জানি যে আমাদের দেশের প্রচুর শিল্পজাতের কাঁচামাল দ্রব্য, কুটির শিল্প বিদেশে রপ্তানি হয়, আমাদের বৈদেশিক মুদ্রাও অর্জন হয়। শিল্প বাণিজ্যে প্রায় আমাদের $400 মিলিয়ন মার্কিন ডলার চামড়া, পাটজাত দ্রব্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছি। বাসস্থান ও জ্বালানি উপকরণ সরবরাহ, আমাদের জানি যে আমাদের দেশের অধিকাংশ মানুষ গরিব। সুতরাং তাদের বাসস্থান এবং তাদের জ্বালানি কৃষির কিছু সরঞ্জাম দিয়ে বা কৃষির কিছু বিষয়গুলি দিয়েই নির্ভর করে। আমরা জানি যে সোন বা কুড়ে ঘর কৃষকদের, সেটা এখান থেকেই আসে এবং তাদের যে জ্বালানি, সে জ্বালানিটাও লাকড়ি, সে কৃষি থেকে আসে। সুতরাং কৃষি বাসস্থান এবং জ্বালানি সরবরাহ করে থাকে। আমরা জানি যে বাসস্থান, বাঁশ কৃষকদের ঘর বাড়ির জন্য খুব উপকারী একটা জিনিস। জ্বালানির জন্য কাঠ বা খড়ি, সেটাও দরকার। বস্ত্রের উপকরণ সমূহ, এই যে বস্ত্রের উপকরণ সমূহ, আমরা যদি শুধু রেশম শিল্প ধরি তাহলে রাজশাহীতে রেশম শিল্প হয়েছে, সেটাও কৃষির উপর ডিপেন্ড করে। যে তুলা তৈরি হয়, তুলা থেকে সুতা, সুতা থেকে বস্ত্র, এই বস্ত্রের উপকরণগুলো আমরা জানি যে আমাদের অধিকাংশ মানুষ সুতির কাপড় পরে, সেই বস্ত্র এর উপকরণও আসে কৃষি থেকে। শিল্পের স্থানীয়করণ, আমরা জানি যে কৃষির উন্নয়ন হলে শিল্পের প্রসারও ঘটবে এবং শিল্পের উন্নয়নও ব্যাপক হারে হবে। যেমন রাজশাহীতে গড়ে উঠছে রেশম শিল্প, বিভিন্ন অঞ্চলে চিনি শিল্প, তারপরে সিলেট অঞ্চলে চা শিল্প, চিটাগাং অঞ্চলে কাগজ শিল্প। জীবনযাত্রা মান উন্নয়ন, কৃষির উন্নয়ন হলে কৃষকের আয় বাড়বে, কৃষকের আয় বাড়লে তাদের বর্ধিত অংশ তারা জীবনযাত্রার মান উন্নয়নে ব্যয় করবে। ব্যবসা বাণিজ্য প্রসার, কৃষিতে যদি আমরা উন্নয়ন সাধন করতে পারি বা কৃষির উপর যদি গুরুত্ব দিতে পারি, রপ্তানি বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে এবং যার ফলে আমাদের দেশের উন্নয়ন সাধিত হবে। অর্থনৈতিক উন্নয়ন, কৃষির উন্নয়নের সাথে অর্থনৈতিক উন্নয়নও সংগঠিত হবে। আমরা এখন আসি যে আমাদের কৃষিতে দুই ধরনের ফসল আসে, খাদ্যশস্য ও অর্থকারী ফসল। এবং খাদ্যশস্য এবং অর্থকারী ফসলের মধ্যে পার্থক্য কি, সেটা নিয়ে এখন আলোচনা করব।
খাদ্যশস্য অর্থকারী ফসল। মানুষ খাদ্য হিসাবে যে কৃষিজাত পণ্য ভোগ করে তাকে খাদ্যশস্য বলে। মানুষ খাদ্য হিসাবে যে সব কৃষিজাত পণ্য ভোগ করে তাকে খাদ্য শস্য বলে। অর্থকারী ফসল, মানুষ মুনাফা অর্জনের জন্য বাণিজ্যিক ভিত্তিতে যেসব শস্য উৎপাদন করে তাকে অর্থকারী ফসল বলে। যেমন খাদ্যশস্যের মধ্যে কি আছে? ধান, গম, ভুট্টা, আলু, চীনাবাদাম, ফলমূল ইত্যাদি। আর অর্থকারী ফসল কি? যেমন পাট, তুলা, তামাক, চা, ইক্ষু ইত্যাদি। সকল খাদ্যশস্যই অর্থকারী ফসল হতে পারে। অর্থ সকল খাদ্যশস্যই অর্থকারী ফসল হতে পারে। আমরা সেটার উদাহরণও যাব। সকল অর্থকারী ফসলই খাদ্যশস্য নয়, যেমন পাট, তাই না? আমরা এবার একটু চিত্রের মাধ্যমে যাই। এই যে এক কৃষক পাট কেটে নিয়ে যাচ্ছে, এই পাট ধুচ্ছে এখানে, এটা মনে হয় আমরা বুঝতে পারছি। এটা যদি বুঝতে পারি তাহলে দেখো, এই যে গমের ক্ষেত, এটা ভুট্টো, তাহলে এটা কি হতে পারে? এই দুইটা অর্থকারী ফসল, আমরা মনে হয় এটা বুঝতে পারছি। আর এই দুটো তাহলে কি হতে পারে? খাদ্যশস্য। আমরা মনে হয় অর্থকারী ফসল এবং খাদ্যশস্য ছবির মাধ্যমে আরো ক্লিয়ার হয়ে গেলাম যে দুটোর মধ্যে পার্থক্য কি। অর্থনৈতিক জোট বা কাম্য কৃষি। অর্থনৈতিক জোট বা কাম্য কৃষি কাকে বলে বা কি, সেটা আমাদের জানতে হবে। অর্থনৈতিক জোট ও কৃষি খামারের বলতে সেই আয়তনের জমিকে বোঝায় যা চাষ করে সকল ব্যয় নির্বাহের পর কৃষক নিজে ও তার পরিবারের সকলে স্বাচ্ছন্দ্যে জীবন নির্বাহ করতে পারে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে হয় এটুকু বুঝতে পারছি যে জোট কৃষি কাকে বলে বা জোট কৃষি কাম্য কৃষি খামার কাকে বলে, সেটা মনে হয় আমরা কিছু হলেও বুঝতে পারছি। আবার বলি, অর্থনৈতিক জোট বা কৃষি খামার বলতে সেই আয়তনের জমিকে বোঝায় যা চাষ করে সকল ব্যয় নির্বাহের পর কৃষক নিজে এবং তার পরিবারের সকলে স্বাচ্ছন্দ্যে জীবন নির্বাহ করতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক জোট বা কাম্য কৃষি খামারের গঠনের উপায়। জমির আয়তন বৃদ্ধি, অবশ্যই কাম্য জমি, যেটা জমির আয়তন যেহেতু বৃদ্ধির কথা বলা হয়েছে, আমাদের জোট কৃষি খামারে কতটুকু জমি দরকার সেটা আগে জানি। যে আমাদের ন্যূনতম যদি আমরা জোট কৃষি খামার করতে চাই 8 একর জমি দরকার। 8 একর অর্থাৎ প্রায় 24 বিঘার উপরে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ কৃষকদের কৃষি খামারের গড় আয়তন 3 একরেরও কম। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের যেহেতু জোট কৃষি খামারের আয়তন 8 একর হওয়ার দরকার, সুতরাং 8 একরের যেহেতু জমি নাই, সুতরাং জমির আয়তন বৃদ্ধি করা দরকার। জমির আয়তন যদি বৃদ্ধি না করা যায় তাহলে জোট কৃষি খামার গঠন করা যাবে না। সুতরাং আমাদের জোট কৃষি খামার গঠন করতে হলে জমির আয়তন বাড়াতে হবে। জমির হস্তান্তর রোধ, যেহেতু আমার উত্তরসূরি পর্বত আস্তে আস্তে জমি ভাগ হয়ে যায় বিধায় খণ্ড বিখণ্ড হয়ে যায়, ছোট হয়ে যায়, সুতরাং সেটাও রোধ করতে হবে। জমির পূর্ণ বন্টন, যেহেতু জমি অল্প এবং যারা কৃষির সাথে জড়িত নয় তাদের জমি নিয়ে যারা কৃষি কাজের প্রকৃত কৃষকদের কাছে জমি হস্তান্তর করতে হবে বা জমি পুনর্বন্টন করতে হবে। জমির মালিকানা, প্রকৃত চাষিকে জমি মালিকানা প্রদান, যেহেতু আমরা জানি আমাদের যারা কৃষক তার অধিকাংশই নিজের জমি নয়, সুতরাং আমাদের জমি প্রকৃত কৃষককে জমির মালিকানা দেওয়ার দরকার।
তবে আমরা জোট কৃষি খামার গড়ে তুলতে পারবো। জনসংখ্যার চাপ হ্রাস, অবশ্যই জনসংখ্যার চাপ হ্রাস করতে গেলে জোট কৃষি খামার গড়ে তোলা দরকার। সমবায় খামার, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র জমি আছে, সেই জমিগুলো সবাই সমবায়ের ভিত্তিতে একত্রিত করে আমরা জোট কৃষি বা কাম্য কৃষি খামার গঠন করতে পারি। জমির উৎপাদন বৃদ্ধি, আমরা যদি জমি একত্রিত করতে পারি বা জোট কৃষি খামার গঠন করতে পারি, আমার জমির উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে উপবিভাজন রোধ, অবশ্যই ভবিষ্যতে উপবিভাজন রোধ করতে হবে। বাংলাদেশের সমবায় খামারের প্রবর্তনের অন্তরায় সমূহ কি? আমাদের দেশের যে সমবায় খামার বা বৃহৎ আকারে খামার প্রতিষ্ঠা, সেটার অন্তরায়গুলি কি কি সেগুলি নিয়ে আমরা আলোচনা করব এখন। এক, সামাজিক অবস্থা। সামাজিক অবস্থা বলতে আমাদের দেশের অধিকাংশ মানুষ অশিক্ষিত এবং কুসংস্কারাচ্ছন্ন বিধায় তারা অশিক্ষিত বিধায় অজ্ঞতা, সংকীর্ণতা এবং রক্ষণশীল মনোভাব এবং স্বার্থপরতা নিয়ে গ্রামাঞ্চল অধিকাংশ মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। এই জন্য সামাজিক অবস্থার কারণে আমাদের সমবায় খামার গঠন করা যাচ্ছে না। বেকারত্ব, সমবায় চাষ পদ্ধতি প্রবর্তন করা হলে কৃষি যান্ত্রিকরণ সহজ হবে। কৃষি যান্ত্রিকরণ করা হলে নতুন নতুন করে লোক বেকার হবে, ফলে গ্রামীণ বেকার সমস্যার উপর প্রকট আকার ধারণ করে বিধায় সমবায় সমিতি গঠন করা যায় না। মূলধনের সমস্যা, যেহেতু আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় কম, সঞ্চয় কম, যে পরিমাণ মূলধন হওয়ার দরকার সেই পরিমাণ মূলধন নেই। সততার অভাব, আমাদের দেশে মানুষের সফলতার জন্য সমবায় সমিতির সফলতার মূল যেটা দরকার সেটা সততা। সেই সফলতা অর্জনের জন্য যৌথ প্রয়াসের সাংগঠনিক শৃঙ্খলা থাকতে হবে এবং নতুন নতুন পদ্ধতি প্রচলনের উপযুক্ত সৎ কর্মীও গঠন প্রয়োজন, কিন্তু সেটার আমার অভাব আছে। অশিক্ষিত জনগণ, আমাদের জনগণ অশিক্ষিত বিধায় এবং অশিক্ষিত জনগণের কারণে আমাদের দেশে এই সমবায় সমিতি গঠন করা যাচ্ছে না। কলহ বিপদ, মুনাফা বন্টন নিয়ে এবং মজুরি নিয়ে সবসময় কলহ লেগেই থাকে বিধায় তারা সেইভাবে সমবায় সমিতির দিকে যেতে পারে না। জটিল হিসাব রক্ষণ, আমরা জানি সমবায় আইনের যে হিসাব রক্ষণ পদ্ধতি আছে সেটা জটিল এবং প্রতি বছর সমবায় সমিতির মাধ্যমে নিরীক্ষা করতে হয়, সেটাই জটিলতা। আমার প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস দেখতে পাচ্ছ, যে একটা জমিতে এই যে পানি সেচ দিচ্ছে, এটা শুধু পানি সেচ নয়, এখানে কীটনাশক, সার এর মাধ্যমেই দেওয়া সম্ভব। তার অর্থ একসাথে পানি দেওয়া হচ্ছে, কীটনাশক দেওয়া হচ্ছে, সার দেওয়া হচ্ছে, বিশাল আকারে একটা। তার অর্থ কি? আমরা একটু যাই দেখে আর কি আছে। একজন কৃষক পাকা ফসল মেশিন দিয়ে কেটে হাতে নিয়ে হাসছে, তাহলে এটা কি হতে পারে? কৃষির যান্ত্রিকরণ। তাহলে কৃষির যান্ত্রিকরণে আমরা ছবির মাধ্যমে বুঝলাম। এবার কৃষির যান্ত্রিকরণটা কি সেটা আমরা জানি। জমির চাষ থেকে আরম্ভ করে বীজ বপন, পানি সেচ, নিষ্কাশন, সার, কীটনাশক প্রয়োগ ও ফসল কাটা ও মাড়াই এবং অন্যান্য কৃষি কাজসমূহ পরিচালনা যন্ত্রপাতির সাহায্যে করাকে কৃষি যান্ত্রিকরণ বলে। ওকে, আমরা যান্ত্রিকরণ বুঝলাম। এবার আসি, কৃষির যান্ত্রিকরণে বেশ কিছু সমস্যা দেখা যায়। এই সমস্যাগুলি কিভাবে আমরা দূর করতে পারি সেটা আমাদের এখন আলোচনা করব। এক, জমির একত্রীকরণের বিষয়, যে আমাদের জানি, আমরা একটা ছবিতেই দেখলাম যে আমাদের আসলে কৃষি যান্ত্রিকরণ করতে হলে বৃহৎ আকারের জমি দরকার, কিন্তু আমাদের জমিগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র। সুতরাং আমার কৃষির যান্ত্রিকরণের অন্যতম উপায় করতে হবে কৃষি জমির একত্রীকরণ ব্যবস্থা। সমবায় চাষ পদ্ধতি প্রবর্তন, সমবায় পদ্ধতিতে চাষ প্রবর্তন করতে হবে, তবে আমরা আগাতে পারবো।
সহজ শর্তে কৃষকদের ঋণ। এই যে যান্ত্রিকরণ করতে গেলে অবশ্যই যান্ত্রিকরণের ক্রয়ের যে ব্যয়ভার, এবং কৃষকরা তো দরিদ্র, এই ব্যয়ভার জন্য তাদের যান্ত্রিকরণ এবং কীটনাশক বা যেটাই কেনার জন্য সহজ শর্তে ঋণ দিতে হবে। কৃষকদের প্রশিক্ষণ, আমরা জানি কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, কারণ কৃষকরা অশিক্ষিত, তাদের যান্ত্রিক পরিচালনার জন্য প্রশিক্ষণ দিতে হবে। পর্যাপ্ত যন্ত্রপাতি যোগান দিতে হবে। যান্ত্রিকরণ করতে অন্যতম শর্ত অবশ্যই পর্যাপ্ত যন্ত্রপাতির যোগান দিতে হবে, এবং যন্ত্রপাতি মেরামতের ব্যবস্থা। যন্ত্রপাতি তো মাঝে মাঝে নষ্ট হবে, সেই যন্ত্রপাতি যাতে মেরামত করতে পারে, সহজে ব্যবহার করতে পারে, সেটার ব্যবস্থা করতে হবে। কৃষকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। কৃষকদের দৃষ্টিভঙ্গি আছে যে তারা এই যন্ত্রাংশ হলে তারা বেকার হয়ে পড়বে এবং তাদের এটা চালাতে পারবে না। এই দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তনের জন্য তাদের প্রশিক্ষণ এবং ট্রেনিং এবং তাদেরকে ব্যাপক হারে প্রচার করতে হবে। সরকারি পৃষ্ঠপোষকতা, অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া যান্ত্রিকরণ করা সম্ভব নয়। আমাদের সরকার ইতিমধ্যে এই কাজটা করেছেন, আমরা জানি। যাতায়াত ব্যবস্থার উন্নতি, এই কৃষির যন্ত্রাংশ এক স্থান থেকে আরেক স্থান নেওয়ার জন্য বা জমিতে নেওয়ার জন্য যে পরিমাণ যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা দরকার, আমাদের দেশে এখনো সেই ব্যবস্থা গড়ে উঠতে পারেনি। জ্বালানি সংকট, আমরা জানি কৃষির জ্বালানি, পেট্রোল, ডিজেল, এগুলির সরবরাহ নিশ্চিত করতে হবে। দক্ষ কৃষি শ্রমিক, এই যন্ত্রাংশ ব্যবহার করার জন্য কৃষিতে যাতে দক্ষ শ্রমিক থাকে, সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে, তবে সমস্যা দূর হবে। সেচ ব্যবস্থার সম্প্রসারণ, আমরা জানি এখনো আমাদের খরা, বৃষ্টি, অনাবৃষ্টি এগুলো আমাদের কৃষিতে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে, এটাও আমাদের রোধ করতে হবে। উচ্চ ফলনশীল বা উপসি প্রযুক্তি কি? উপসি কি আমরা একটু যাই। কৃষিতে চাষবাদে উন্নত কলা কৌশল ও উচ্চ ফলনশীল বীজ, আধুনিক সেচ ও নিষ্কাশনের, পর্যাপ্ত সার ও কীটনাশক প্রয়োগের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধিকে উচ্চ ফলনশীল বা উপসি প্রযুক্তি বলে। উপসি কি? তাহলে আমরা মনে হয় সহজে বুঝতে পারছি যে উচ্চ ফলনশীল ফলানোর জন্য কৃষিতে চাষবাদ, উন্নত কলা কৌশল, উচ্চ ফলনশীল বীজ, আধুনিক সেচ ও পানি নিষ্কাশন, পর্যাপ্ত সার ও কীটনাশক প্রয়োগের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধিকে উচ্চ ফলনশীল বা উপসি প্রযুক্তি বলে। আমরা মনে হয় উপসি প্রযুক্তি কি সেটা মনে হয় বুঝতে পারছি এবং জানতেও পারলাম যে আসলে উপসি প্রযুক্তিটা কি। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ বা কার্যক্রম সমূহ কি? আমরা সবাই জানি যে বাংলাদেশের ইতিমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে, এবং এই খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার মাধ্যমে বাংলাদেশ সরকার অনেক এগিয়েছে, এবং এই আমাদের যে খাদ্য নিরাপত্তা, আমরা যাতে আমাদের খাদ্যের জন্য কোনো সমস্যা না হয়, সেই জন্য বাংলাদেশ সরকার কি কি কার্যক্রম গ্রহণ করেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ। আমরা জানি যে প্রতি বছর কৃষক বিভিন্ন মৌসুমে বিভিন্ন উৎপাদন হওয়ার পর সরকার খাদ্যশস্য সংগ্রহ করে থাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। সেই খাদ্যশস্য সংগ্রহ করাকে বলছি যে আমরা জানি যে সরকার বিভিন্ন মৌসুমে সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহের একটা লক্ষ্যমাত্রা থাকে, এবং কৃষক যাতে ন্যায্য মূল্য পায়, এবং সেই ন্যায্য মূল্য দিয়ে সরকার কৃষকদের কাছ থেকে খাদ্য সংগ্রহ করে থাকে। এই খাদ্য সংগ্রহের ফলে যে কৃষক ন্যায্য মূল্য পায় এবং খাদ্য মজুদ থাকে। আমরা জাস্ট ছোট্ট একটা যদি পরিসংখ্যান দেখি, 2015-16 অর্থ বছরের বাজেটে অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল 17 লক্ষ মেট্রিক টন, চাল 15 লক্ষ মেট্রিক টন,
এবং গম 2 লক্ষ মেট্রিক টন। ঠিক 2016-তে ফেব্রুয়ারি মাসে বোরো এবং আমন ফসল কাটার পরই সেই লক্ষ্যমাত্রা 7.57 লক্ষ মেট্রিক টন চাল সংগৃহীত হয়। এই যে বিষয়, এটা কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বা একবারে 3 নম্বর পর্যায় থেকে সরকার এই কাজটা করছে। খাদ্যশস্য আমদানি, ঠিক আমাদের প্রতি বছর কি পরিমাণ খাদ্যশস্য ঘাটতি থাকবে বা কি পরিমাণ খাদ্যশস্য আমাদের দেশে উৎপাদন হবে না, সেই লক্ষ্যমাত্রা রেখে সরকার খাদ্যশস্য আমদানি করে থাকে শুধুমাত্র আমাদের খাদ্য নিশ্চিত করার স্বার্থে। তাহলে এই সরকার যে কাজটা করছে যে আমরা সরকারি ব্যবস্থাপনায় খাদ্যশস্য যেটা থাকে সেই পরিমাণ সরকার বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, যেমন ভারত, আমরা জানি ব্রাজিল, পাশের দেশ মায়ানমার থেকে সরকার খাদ্যশস্য আমদানি করে থাকে। খাদ্যশস্য ধারণ ক্ষমতা বৃদ্ধি। আমরা জানি যে খাদ্যশস্য সরকার যে সংগ্রহ করবে সেই শস্য রাখার জন্য সরকারের গুদাম দরকার। সেই গুদাম বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম যে খাদ্যের ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য খাদ্যের গুদাম তৈরি করেছে। আমরা জানি 2015-16 অর্থ বছরে থেকে 2016 পর্যন্ত দেশের খাদ্য ধারণ ক্ষমতা ছিল 20 লক্ষ মেট্রিক টন। সেটা 2014-15 সালে ছিল 20.6 লক্ষ মেট্রিক টন, আর সেটা পরের বছর হলো 20.09 মেট্রিক টন। এই যে এইভাবে সরকার আমাদের খাদ্যশস্য সংগ্রহ করছে এবং এইভাবে আমাদের আরো খাদ্য যাতে মজুত রাখা যায় সেই ব্যবস্থা করছে। এরপরে আসি সরকারি খাদ্যশস্য বিতরণ। আমরা খুব সম্প্রতিকালে একটা বিষয় জানি যে টিসিবি আমাদের গত বছর পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি হওয়ার ফলে সরকার খুব অল্প দামে পেঁয়াজ বা বিভিন্ন খাদ্যশস্য, ডাল, তেল এগুলি সরবরাহ করে। এখন প্রত্যেকটি জেলা শহরে এই কাজ সরকার করছে। ঠিক সরকার এই খাদ্যশস্য বিতরণের জন্য আর যেসব কার্যক্রমগুলি করে বা সরকারি খাদ্যশস্য বিতরণের আওতায় আছে ওএমএস, ওপেন মার্কেট সেল যেটা বলে, ফেয়ার প্রাইস কার্ড, যেটা এই করোনাকালীন সময় 10 টাকা কেজি চাল বিক্রির জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে দরিদ্র মানুষের আয় এর যেটা দিয়েছে সেই কার্ড। চতুর্থ শ্রেণীর কর্মচারী রেশন, মুক্তিযোদ্ধাদের রেশনের ব্যবস্থা রাখছে, গার্মেন্টস ও অন্যান্য শ্রমিকের জন্য। এই যে সামাজিক বেষ্টনীর জন্য খাদ্যশস্য ব্যবস্থা করছে সরকার। তারপরে জমি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, কাবিখা, এটিআর, ভিজিএফ, ভিজিডি, জিআর, অন্যান্য সরকার প্রচুর খাদ্য বিতরণের ব্যবস্থা সরকার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রাখছে। সরকার এইসব মাধ্যমে খাদ্যের নিশ্চিত করছে। এছাড়াও সরকার আরো বেশ কিছু প্রক্রিয়াধীন কার্যক্রম রাখছে, সেগুলোও বাস্তবায়ন হবে। এবার আসি, এটা কি আমরা একটু দেখি যে সবজি একটা ডালাতে আছে, এই দুটাই সবজি। এই যে খাদ্য শস্য বা সবজি, এটা আমাদের প্রত্যেক দিন লাগে, নিত্য নৈমিত্তিক। এই যে আমাদের নিয়মিত যে বিষয়টা লাগে, নিয়মিত যে খাদ্য লাগে, এই খাদ্যগুলি আমরা কি যথাযথ কৃষকের কাছ থেকে যথাযথ দাম দিয়ে পাই না। একটু দেখো, একজন কৃষক, এটাও সবজি, শশা নিয়ে বসে আছে, সে বাজারজাতকরণ করছে না। সুতরাং আমাদের আজকে আলোচনার বিষয় কৃষি বাজারজাতকরণের সমস্যা। কৃষি বাজারজাতকরণের সমস্যা। তাহলে কৃষি বাজারজাতকরণের সমস্যা নিয়ে আমাদের আলোচনা, কৃষি বাজারজাতকরণ সমস্যা। কৃষিতে বাজারজাতকরণে কি কি ধরনের সমস্যা হয় সেটা একটু যাই। সংরক্ষণ ক্ষমতা কম। আমরা জানি কৃষকরা দরিদ্র, আর দরিদ্রের জন্য তাদের কৃষক ফসল ঘরে আসার সাথে সাথে তাদের বিক্রয় করতে হয়, কারণ তাদের মহাজনের কাছ থেকে ঋণ নেয় বা উচ্চ স্তরের ঋণ নেয়, তাদের খাদ্য ঘাটতি থাকে, বিভিন্ন রকম তাদের বিভিন্ন প্রয়োজন থাকে, বিধায় তারা সংরক্ষণ করতে পারে না, বিধায় খুব অল্প দামে তারা বিক্রয় করে দেয়
যাতে যথাযথ দাম পায় না, দারিদ্রের চাপে তারা সহজে সেগুলি বিক্রি করে দেয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, তাদের ইচ্ছা থাকলেও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে তারা বিক্রয় করতে পারে না, এবং যে জায়গায় নিয়ে যা বিক্রয় করার কথা সেই জায়গায় তারা নিতে পারে না। গুদামের অভাব, তারা যে সংরক্ষণ করবে, আমাদের দেশের অধিকাংশ কৃষক গরিব, তাদের বসবাসের মতো উপযুক্ত ঘর যে জায়গায় করতে পারে না, সেই জায়গায় তারা গুদাম করবে কিভাবে? ফলে তারা গুদামজাত করতে পারে না, বিধায় সংরক্ষণ করতে পারে না, বিধায় তারা সহজেই কৃষি পণ্য সহজে বিক্রয় করে দেয়। বাজারের অবস্থা সম্পর্কে অজ্ঞতা, তারা বাজারে কোথায় কি আছে, কি দামে বিক্রয় করতে পারবে সেইগুলি তাদের অজ্ঞতা থাকে। পণ্যের শ্রেণীবিভাগ ও মান নির্ধারণের অভাব, আমাদের কৃষকরা কোন পণ্যের কি মান, পণ্যের গুণগত মান বা শ্রেণীবিভাগ সেটা নির্ধারণ করতে পারে না। পণ্যের নির্দিষ্ট গুণগত মান না থাকায় পণ্যের অনেক সময় নির্দিষ্ট দামের চেয়ে অনেক কম দামে বিক্রয় করতে হয়। সুসংগঠিত বাজারের অভাব, সুসংগঠিত বাজারের অভাব, তার অর্থ সুসংগঠিত বাজারের অভাব মানে কি? আমরা জানি হাট বাজার এর সুসংগঠিত নিশ্চিত নয়। সুষ্ঠু বাজারের অভাবে বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের চাঁদার পরিমাণ আছে। আমরা জানি ধর্মসভার চাঁদা, মসজিদের চাঁদা, ঈদগার চাঁদা, স্কুল মাদ্রাসা কলেজের চাঁদা, পূজার চাঁদা, ঝাড়ুদারের চাঁদা, আড়তদারের চাঁদা, দালালি চাঁদা, ওজনের দ্বারা, তারপর রাজনৈতিক কিছু চাঁদা আছে, যা অসংগঠিত বাজারের কারণে সম্ভব হয়েছে। ফলে কৃষকরা বিক্রিত পণ্য থেকে চাঁদা দিতে হয়। মধ্যবর্তী ব্যবসায়ীদের দৌরত্ব, যেটা আমরা প্রচন্ড পরিমাণ জানি। বাংলাদেশের কৃষকদের বাজারের সর্বাপেক্ষা বড় ত্রুটি হলো কৃষক ও মূল ক্রেতার মাঝখানে অসংখ্য মধ্যবর্তী ব্যবসায়ীদের দৌরত্ব বা তাদের অবস্থা। গ্রাম্য মহাজন, ব্যাপারী, দোকানদার, দালাল, ফরিয়া, ছোট আড়তদার, বড় আড়তদার, মজুদদার, বিভিন্ন ধরনের পরিচিত মধ্যস্থ ব্যবসায়ী যারা কৃষকদের প্রতিনিয়তই ঠকাচ্ছে, এবং তারা কৃষকদের কাছ থেকে খুব অল্প দামে, এমনও গ্রামের মহাজন আছে যে ধান পাকার আগেই সেটা বিক্রি করে, ক্রয় করে, এবং খুব কম দামে সে ফসল কৃষকের ঘরে আসে না, সেটা চলে যায় ওই গ্রামের মহাজন বা ফরিয়ার কাছে। সুতরাং মধ্যবর্তী ব্যবসায়ীদের দৌরত্ব কি পরিমাণ আছে সেটা আমরা খুব সহজে বুঝতে পারি, এবং আমাদের কৃষকরা অজ্ঞতা, নিরক্ষতা, অনুন্নত পরিবহন, যোগাযোগ ব্যবস্থা এবং দর কষাকষির যে ক্ষমতা, সেই ক্ষমতাগুলি আমাদের কৃষকদের নাই, বিধায় তারা এই মধ্যবর্তী ব্যবসায়ীদের দৌরত্বের কারণে, তাদের কারণে তারা সমস্যা পড়ছে। বিক্রেতা হিসাবে অসংগঠিত, কৃষকরা যে সংগঠিত হওয়ার দরকার সেই সংগঠিত নয়, অথচ মধ্যবর্তী ব্যবসায়ী বা যারা মূল ব্যবসায়ী, বাজারের ব্যবসায়ী, তারা সংগঠিত, বিধায় কৃষকরাও মূল দাম পায় না। কৃষি ঋণের স্বল্পতা, এই যে আমাদের যে সরকার বা বিভিন্ন প্রাতিষ্ঠানিক ঋণ, সেই প্রাতিষ্ঠানিক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ঋণ, সেই ঋণগুলি কৃষকরা যথাযথভাবে পায় না। এই ঋণ যদি তারা পাইতো তাহলে গ্রামের মহাজনদের চড়া ঋণের সুদ নিতে হতো না, এবং তাদের পণ্য সহজে বিক্রি করতে হতো না, বিধায় বাজারজাতকরণের এটাও একটা বড় সমস্যা। প্রতিযোগিতার অভাব, এই যে প্রতিযোগিতার অভাব যে কথাটা বলা হয়েছে, আসলে কৃষি পণ্যের বিভিন্ন বাজারের মধ্যে প্রতিযোগিতার যদি তীব্রতা অভাব লক্ষ্য করা যায়, তাহলে অবশ্যই কৃষি পণ্যের দাম পাবে না। এক বাজারের সাথে অন্য বাজারের সামঞ্জস্য থাকে না, এবং বিভিন্ন বাজারের সাথে বিভিন্ন দামে কৃষি পণ্য ক্রয় বিক্রয় হয়, ফলে কৃষকরা সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মজুতদার ও চোরাচালানি দৌরত্ব, আমরা মজুতদারের আলোচনা করেছি। চোরাচালানি, আমাদের দেশের চোরাচালানিরা খুব ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে, যার ফলে কৃষকরা যথাযথভাবে দাম পায় না, এবং চোরাচালানির কারণে কৃষি পণ্য চোরাই পথে বিক্রি হয়ে যায়। আমরা জানি যে আমাদের চামড়ার চোরাই পথে বিক্রি হওয়ার কারণে চামড়া শিল্পর দাম ব্যাপকভাবে ধস নেমেছে।
দামের তীব্র উঠানামা, কৃষি পণ্যের দামের তীব্র উঠানামা করে বিধায় কৃষকরা আসলে বুঝতে পারে না যে কখন কোন দাম আছে, কোন সময় বেশি দাম আছে, সেটা কৃষকরা বুঝে ওঠার আগেই তাদের পণ্য কম দামে বিক্রি করে। এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আমরা জানি কৃষকরা অনেক সুন্দর ফসল ফলায়, এই হলুদের শস্য ক্ষেত সবার মনোরম, এই মনোরম পরিবেশ উপভোগ করছো। এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।